প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমি হাসিনা বেগম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে আমি লাইভে এসেছি তোমাদের সাথে অর্থনীতি ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার সাথে এই লাইভ ক্লাসে যোগ দিয়েছ, তোমাদেরকে অশেষ ধন্যবাদ এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি এখনই শেয়ার করে নাও। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এই কাজের সার্থকতা। তোমরা তোমাদের কমেন্টে জানিয়ে দিবে তোমরা কে কোন কলেজ থেকে অংশগ্রহণ করছো। তাহলে আমরা আমাদের আজকের পাঠে যাই। আমরা অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। এর আগে আমরা উপযোগ এবং চাহিদা শেষ করেছি। আজকে থেকে আমাদের যোগান নিয়ে পড়াশোনা। তাহলে আমাদের আজকের পাঠ্যসূচি হচ্ছে যোগান কি, যোগান বিধি কি এবং যোগানের নির্ধারকগুলো কি কি। এই হলো আমাদের আজকের পাঠ। তাহলে আমরা আমাদের আজকের পাঠে যাওয়ার আগে আমি একটু দেখে নেই তোমাদের কে কে তোমরা জয়েন করেছো। ওয়ালাইকুম আসসালাম। যে তোমরা জয়েন করতে থাকো, আমি আবারও দেখব। এখন আমি আমার ক্লাস শুরু করি। তাহলে আমাদের আজকের পাঠ প্রথমেই আমরা যোগান কাকে বলে সেটি আগে দেখব, তারপরে আমরা যোগান বিধি, যোগানের নির্ধারক পড়ব। প্রথমেই যোগান কাকে বলে। সাধারণভাবে যোগান বলতে একজন উৎপাদনকারীর উৎপাদিত দ্রব্যের পরিমাণকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে এই সাধারণ ধারণাটি গ্রহণযোগ্য নয়। অর্থনীতিতে সাধারণত বলা হয় যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি হয় তাকেই বলা হয় যোগান। একটি উদাহরণ দিলে বুঝতে পারবে। একজন উৎপাদনকারী 500 মণ ধান উৎপাদন করলো। এই 500 মণ ধান থেকে সে আজকের বাজার দরে 200 মণ বিক্রি করতে রাজি হলো। তাহলে এই 200 মণই হলো এই উৎপাদনকারীর যোগান। এখানে যে সে 500 মণ ধান উৎপাদন করেছিল, এই 300 মণ যে রয়ে গেল এটি হলো তার মজুদ। পুরোটা 500 মণও প্রথমে আমরা মজুদ বলতে পারি এবং এই মজুদ থেকে যেই অংশটুকু বিক্রি হয়ে গেল সেটুকু যোগানে পরিণত হলো এবং যেটুকু রয়ে গেল এখন 300 মণ মজুদ রয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মজুদের একটি অংশই হচ্ছে যোগান এবং মজুদের সাথে দামের কোনো সম্পর্ক নেই, কিন্তু যোগানের সাথে দাম এবং সময়ের একটি সম্পর্ক রয়েছে। যে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা যে পরিমাণ দ্রব্য বিক্রি করতে রাজি হয় তাকেই বলা হয় যোগান। তাহলে আমরা যোগান বুঝলাম। এখন আমরা চলে যাচ্ছি যোগান বিধিতে। যোগান বিধি। যোগান বিধি, তোমরা চাহিদা বিধি পড়েছ, সবই একই রকম কিন্তু একটু একটু করে চেঞ্জ। সেটি কি? অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। কি কি বললাম? অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়। তাহলে আমরা বিধিটা লিখে ফেলি, তোমরাও লিখবে। যত বেশি লিখবে তত তোমার ধারণা পরিষ্কার হবে। অন্যান্য বিষয় অপরিবর্তিত অবস্থায়
কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। এই হলো আমাদের যোগান বিধি। এই হলো আমাদের যোগান বিধি, যে অন্যান্য বিষয়ে অপরিবর্তিত অবস্থায় কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে। এটি একেবারেই ভালোভাবে মুখস্থ রাখবে। এখন এখানে লক্ষ্য করো, দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। কে আগে? দাম আগে, কারণ দাম হলো স্বাধীন চলক। আমরা জানি স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলক পরিবর্তিত হয়, সেই কারণে দাম আগে। তাহলে এখন আমরা দেখব অন্যান্য বিষয় যেগুলো অপরিবর্তিত, এই যে কথাটি বলা হয়েছে, এই জিনিসগুলো কি কি। 1 নাম্বার, সম্পর্কিত দ্রব্যের দাম। সম্পর্কিত দ্রব্যের দাম, সেটিকে আমরা PR দিয়ে ডিনোট করি। 2 নাম্বারে রয়েছে উপকরণের দাম। তুমি যখন যোগান বিধি ব্যাখ্যা করবে তখন তোমার এই জিনিসগুলো অপরিবর্তিত থাকবে। উপকরণের দামকে আমরা ফ্যাক্টরস প্রাইস বা PF দিয়ে ডিনোট করি। 3 নাম্বারে রয়েছে উৎপাদন। আমরা 3 নাম্বারে দিচ্ছি নেচার বা প্রাকৃতিক অবস্থা। প্রাকৃতিক অবস্থা অর্থাৎ তুমি যতক্ষণ তোমার যোগান বিধি ব্যাখ্যা করবে সেই সময়টুকুতে প্রাকৃতিক অবস্থা স্বাভাবিক রয়েছে বলেই আমরা ধরে নিব। 4 নম্বরে উৎপাদন কৌশল। উৎপাদন কৌশল, উৎপাদন কৌশল বলতে বোঝায় টেকনোলজি। অর্থাৎ তুমি যখন উৎপাদন করবে, কোন পদ্ধতিতে উৎপাদন করছো সেটি একটি বিষয়। তুমি যতক্ষণ যোগান বিধি ব্যাখ্যা করবে ততক্ষণ তুমি একই উৎপাদন কৌশলের অনুবর্তী হয়ে তুমি কাজটি করবে। তারপরে 5 নম্বরে রয়েছে কর। সরকার যে কর নেয় সেই করকে আমরা ছোট হাতের টি দিয়ে ডিনোট করলাম, এবং সাবসিডি বা ভর্তুকি, এটিকে আমরা S দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে তোমরা দেখো কি কি জিনিস রয়েছে। এখানে রয়েছে সম্পর্কিত দ্রব্যের দাম, PR, রিলেটেড প্রাইস। আমরা রিলেটেড প্রাইস বলতে কাদেরকে বুঝে থাকি? বুঝে থাকি বিকল্প বা পরিপূরক দ্রব্য। অর্থাৎ যখন কোনো জিনিসের যোগান বিধি ব্যাখ্যা করব তখন তার সম্পর্কিত দ্রব্য, বিকল্প এবং পরিপূরক, এই 2 ধরনের দ্রব্যের দাম আমরা অপরিবর্তিত থাকবে বলে ধরে নিব। 2 নম্বরে রয়েছে উপকরণের দাম, ফ্যাক্টরস প্রাইস। একটি দ্রব্য উৎপাদন করতে গেলে যেই উপকরণগুলো ব্যবহার করা হয় সেই উপকরণগুলোর দাম আমরা সেই নির্দিষ্ট সময়ে স্থির থাকবে বলে ধরে নিব। 3 নম্বরে রয়েছে প্রাকৃতিক অবস্থা অর্থাৎ নেচার। প্রাকৃতিক অবস্থাও এই সময় অপরিবর্তিত থাকবে বলে ধরে নিব। উৎপাদন কৌশল, এটিকে আমরা বলছি টেকনোলজি, অর্থাৎ উৎপাদন কৌশল আমাদের একই রকম থাকতে হবে। আমরা যদি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করি তাহলে পুরোটা টাইম আধুনিক পদ্ধতিতেই করব যতক্ষণ আমি কোনো একটি দ্রব্যের যোগান বিধি ব্যাখ্যা করব। আর যদি প্রাচীন পদ্ধতিতে করি তাহলে ওই সময়টুকুতে আমি শুধু প্রাচীন পদ্ধতিতেই চাষাবাদ করব। এরপরে রয়েছে ট্যাক্স বা কর। সরকার কর আরোপ করে থাকে দ্রব্য সামগ্রীর উপর, সেই করের পরিমাণ সেই নির্দিষ্ট সময়ে স্থির থাকবে বলে আমরা ধরে নিব। এবং ভর্তুকি অর্থাৎ ইংরেজিতে আমরা এটাকে বলি সাবসিডি, তাই এখানে S অক্ষরটি নিয়েছি। সেটি হলো যে সরকার যদি ধরো 100 টাকা বস্তা সার বিদেশ থেকে আমদানি করলো, কিন্তু কৃষককে দিল 80 টাকা করে, তাহলে কৃষক 20 টাকা কমে পেল। এই যে 20 টাকা কে ভরলো? সরকার ভরলো। এবং সরকার বিভিন্ন রকমের উৎপাদনের ক্ষেত্রে সরকার এরকম ভর্তুকি দিয়ে থাকে। এখন আমাদের কথা হচ্ছে এই ভর্তুকি
আমরা এই যে 4টি জিনিস দেখলাম, 5টি জিনিস দেখলাম যে সম্পর্কিত দ্রব্য, এই সম্পর্কিত দ্রব্যগুলো 5টি জিনিস: সম্পর্কিত দ্রব্যের দাম, উপকরণের দাম, প্রাকৃতিক অবস্থা, উৎপাদন কৌশল, কর বা ভর্তুকি, এইগুলো অপরিবর্তিত থাকবে। এইগুলোকে আমরা কি বলি? এগুলিকে আমরা অনুমিত শর্ত বলে থাকি। এখন এই অনুমিত শর্তের আলোকে আমরা যোগান বিধিকে একটি ফাংশনের আকারে প্রকাশ করতে পারি। সেটি কি? দেখো, কোয়ান্টিটি অফ সাপ্লাই অফ কমোডিটি ইজ আ ফাংশন T/S। তাহলে কি হলো আমাদের যোগান বিধিকে ফাংশনের আকারে প্রকাশ। এখানে আমাদের এই যে অনুমিত শর্তগুলো, এগুলোকেই আমরা বার সাইন দিয়ে প্রকাশ করব যে এরা স্থির। এরা স্থির অবস্থায় এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের যোগান বাড়বে, এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের যোগান কমবে। এটি হলো যোগান বিধিকে অপেক্ষকের আকারে প্রকাশ করা হলো। এই পর্যন্ত আমরা দেখলাম যোগান বিধি কি, যোগান বিধিকে ফাংশনের আকারে প্রকাশ করা হলো। এখন আমরা যোগান বিধি ব্যাখ্যা করব। যোগান বিধি ব্যাখ্যা করার 2টি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে যোগান সূচির সাহায্যে, আরেকটি হচ্ছে যোগান রেখার সাহায্যে। তাহলে দেখো, যোগান বিধিকে যোগান সূচির সাহায্যে ব্যাখ্যা। যোগান সূচি সাহায্যে যোগান বিধি ব্যাখ্যা। আমরা এটি দেখছি। আমরা যোগান সূচি এসএসসিতে একটা মুখস্থ করেছো তোমরা, কিন্তু এখন তোমরা যোগান সূচি মুখস্থ করবে না, বরং যোগান সূচি কোথা থেকে তৈরি হয় সেটি আমরা শিখব এবং সেখান থেকে আমরা এখন তৈরি করাও শিখব। তাহলে দেখি, যোগান সূচি তৈরি হয় যোগানের লিনিয়ার সমীকরণ থেকে। এখন আমরা দেখব যোগানের লিনিয়ার সমীকরণ কি জিনিস। যোগানের লিনিয়ার বা একমাত্রিক সমীকরণ, এটি কি জিনিস? দেখো, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু সি প্লাস ডিপি। এটি হলো যোগানের লিনিয়ার বা একমাত্রিক সমীকরণ। এটিকে একমাত্রিক কেন বলা হয়েছে? কারণ স্বাধীন চলকের পাওয়ার 1, এই জন্য এটিকে একমাত্রিক সমীকরণ বলা হয়। এখন কে কি, এই জিনিসগুলো আমরা একটু পরিচিত হই। আমরা জানি পি হলো দাম, কোয়ান্টিটি অফ সাপ্লাই হলো যোগান। এখন আমাদের পরিচিত হতে হবে সি এবং ডি এর সাথে। সি হলো ইন্টারসেপ্ট বা ছেদক। সেটি কি জিনিস? দেখো, একটু দেখলেই বুঝতে পারবে। আমরা ওএক্স অক্ষে যোগান বসিয়ে থাকি এবং ওয়াই অক্ষে দাম বসিয়ে থাকি। তাহলে আমাদের এখানে সি কি জিনিস সেটি দেখো। সি হলো ইন্টারসেপ্ট বা ছেদক। এই যে যোগান রেখাটা এসএস ড্যাশ একটি যোগান রেখা, এটি এই বিন্দুটা থেকে উঠেছে। এখন এই মূল বিন্দু থেকে এই বিন্দুটির এই দূরত্বটি হচ্ছে সি বা ইন্টারসেপ্ট বা ছেদক। তাহলে আমরা কি শিখলাম? সি হলো ছেদক। আর ডি হলো ঢাল। ডি হলো ঢাল। তাহলে ঢালের সূত্র আমরা কি শিখেছি? ঢালের সূত্র শিখেছিলাম ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি। ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি আমরা আগেই শিখেছি ঢালের সূত্র। তাহলে এখানে ঢাল আমরা কিভাবে বের করব মনে আছে তোমাদের? সেটি হলো
যে ঢাল নির্ণয় করতে হলে দুইটি বিন্দুর সাহায্য লাগে। এই একটি বিন্দু নিলাম, এই একটি বিন্দু নিলাম। এই বিন্দুতে দাম হচ্ছে এতটুকু, যেহেতু আমরা লম্বালম্বিভাবে দাম পরিমাপ করছি, আর এই বিন্দুতে দাম হচ্ছে এতটুকু। এখন যোগান হচ্ছে এই বিন্দুতে এতটুকু, যেহেতু আমরা যোগান ভূমি অক্ষে পরিমাপ করছি, এই বিন্দুতে যোগান হচ্ছে এতটুকু। তাহলে কি দাঁড়ালো, এই বিন্দু থেকে এই বিন্দুতে দামের পরিবর্তন হলো এতটুকু, যেটাকে আমরা ডেল্টা পি বলছি, আর যোগানের পরিবর্তন হলো এই এতটুকু, যেটাকে আমরা ডেল্টা কিউ বলছি। তাহলে এই ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি, এটি হলো ঢাল। এই রেখাটা কতটুকু ঢালু বা রেখাটির স্লোপ কেমন, এটি ব্যাখ্যা করা হলো। এখন দেখো, এর আগে একটি, তাহলে ডি হলো ঢাল, আমরা জেনে নিলাম। এরপরে হচ্ছে এখানে কেন একটি প্লাস সাইন। প্লাস সাইন এই জন্য যে আমরা এই বিন্দু থেকে যখন এই বিন্দুতে যাচ্ছি, তখন আমরা ভাববো এভাবে যে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, তার মানে কি আমার সংখ্যাটা বাড়ছে। এখানে 5 হলে এখানে 10, সুতরাং ডানে যাওয়া মানে বাড়া। এবং এখান থেকে এখানে গেলাম, গিয়ে এই বিন্দু থেকে আমাকে এই বিন্দুতে যেতে হবে, তাহলে যেতে হলে আমাকে উপরে উঠতে হবে, তাহলে উপরে উঠা মানেও সংখ্যাটা বাড়া। তাহলে এই বাড়ার জন্য আমরা প্লাস সাইন নিচ্ছি, এই বাড়ার জন্য আমরা প্লাস সাইন নিচ্ছি, তাহলে আলটিমেটলি আমাদের কি হচ্ছে, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে। আবার যদি বলি যে আমি এই বিন্দুর থেকে উপর থেকে নিচে নামবো, তাহলে আমাকে কি করতে হবে, নিচে নামবো, বামে যাব, তাহলে কি হলো, নিচে নামার জন্য মাইনাস এবং বামে যাওয়ার জন্য মাইনাস, তাহলে 2 মাইনাসেও কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমরা কি শিখলাম, যে যোগানের লিনিয়ার সমীকরণের ক্ষেত্রে এখানে একটি প্লাস সাইন হবে, যেটি আমরা চাহিদার বেলায় দেখেছিলাম মাইনাস। কেন, দামের সাথে চাহিদার সম্পর্ক বিপরীতমুখী, তাই ছিল মাইনাস। আর এখানে দামের সাথে যোগানের সম্পর্ক হলো সমমুখী, তাই এখানে হবে প্লাস। তো এখন আমরা এই সমীকরণেরই একটি কাল্পনিক রূপ আমরা নিচ্ছি। কি নিব, একটি কাল্পনিক রূপ আমরা নিব। দেখো, কোয়ান্টিটি অফ সাপ্লাই ইজ ইকুয়াল টু 5 প্লাস 5p। সি এর মানও 5 ধরলাম, ডি এর মানও 5 ধরলাম। এখন এই সমীকরণে আমরা পি এর বিভিন্ন মান বসিয়ে যোগানের বিভিন্ন মান আমরা পাবো। এখানে পি, এখানে কোয়ান্টিটি অফ সাপ্লাই। তাহলে দেখো যে পি এর মান যদি 0 টাকা ধরি, তাহলে 5 আর 0 গুণ করলে 0 থাকলো কত, শুধুই 5। তাহলে আমাদের যোগান থাকবে 5 একক। খেয়াল করো, দাম যখন 0 টাকা, যোগান তখন 5 ইউনিট। এখন 1 বসালাম, পি এর মান ধরলাম 1 টাকা, পি এর মান হলো 1। তাহলে 1 হলে 5 একে 5, 5 আর 5 10, 2 হলে কত হয় দেখো, 2 হলে 5 দুগুণে 10 আর 5 15, 3 হলে 3 5 15 আর 5 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দাম যখন বাড়ছে যোগান তখন বাড়ছে, বিপরীতভাবে দাম যখন কমছে যোগান তখন কমছে, যা যোগান বিধিকেই প্রকাশ করে। তাহলে আমরা যোগান সূচির সাহায্যে যোগান বিধির ব্যাখ্যা এভাবে করলাম। এখন আমরা যোগান রেখার সাহায্যে যোগান বিধির ব্যাখ্যা করব। যোগান রেখা সাহায্যে করলে আমরা এখন এখানে শুধু নামটা চেঞ্জ করে নিলাম, যোগান রেখার সাহায্যে যোগান বিধির ব্যাখ্যা। এখন আমরা এই সূচি থেকেই যোগান রেখা আঁকব। যোগান রেখার সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বা বিভিন্ন দামে বিক্রেতা যে বিভিন্ন পরিমাণ বিক্রি করে তা যে রেখার সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হয় যোগান রেখা। এখন এই সূচি ব্যবহার করে আমরা যোগান রেখা আঁকছি। আমরা প্রথমেই দুইটি অক্ষ নিচ্ছি, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। দেখো, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ। ও এক্স অক্ষে কি বসানো হয়, যোগান। ও ওয়াই অক্ষে কি বসানো হয়, দাম। এখন আমাদের এখানে কি আছে, 0 1
2 3 এখানে দেখো 0 1 2 3 তোমরা অবশ্যই মাপ সমান করে নিবে ঠিক আছে মাপ সমান করে নিবে 0 1 2 3 1 সেন্টিমিটার যদি নাও তাহলে 1 সেন্টিমিটার করে প্রতিটি দাগ নিবে এরপরে তুমি ওএক্স অক্ষে কি রয়েছে 5 10 15 20 5 10 15 20 এই হলো আমাদের যোগানের মানগুলো তাহলে আমরা এখন এই বিন্দুগুলো বের করি দাম যখন 0 টাকা যোগান তখন 5 একক তাহলে দাম যখন 0 টাকা যোগান তখন 5 একক তাহলে কি দাঁড়ালো উঠবে এরপর আমরা দাম যখন 1 টাকা যোগান তখন 10 একক দাম যখন 2 টাকা যোগান তখন 15 একক দাম যখন 3 টাকা যোগান তখন 20 একক এই বিন্দুগুলোর আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি এখন এই বিন্দুগুলো ইন্টারসেপ্ট সহ যোগ করে যে রেখাটি পাওয়া গেল সেটি হলো যোগান রেখা দেখো এইভাবে তোমরা যোগান রেখা আঁকবে সব সময় মনে রাখবে এদিকের বিন্দুগুলো এরা সমান আবার এদের বিন্দুগুলো এরা সমান অর্থাৎ দূরত্বগুলো সমান এখানে এরকম কোনো প্রয়োজন নেই যে এদিকের বিন্দু আর এদিকের বিন্দু দুটিই সমান হতে হবে নো নট নেসেসারি যাই হোক এখন আমরা এই যোগান রেখা কিভাবে পেলাম বা যোগান রেখার বর্ণনা আমরা শিখব সেটি কি দেখো সেটি হলো প্রথমেই আমরা বলবো যে ওএক্স এবং ওয়াই অক্ষে যোগান এবং দাম পরিমাপ করা হলো দাম যখন 0 টাকা যোগান তখন 5 একক দাম বেড়ে 1 2 ও 3 টাকা হলে যোগান বেড়ে হয় যথাক্রমে 5 10 15 ও 20 একক তাহলে এই দাম ও যোগানের সম্পর্ক সূচক বিন্দু এ বি সি যোগ করে যে রেখাটি এসএস ড্যাশ রেখাটি পাওয়া গেল এটি হলো আমাদের যোগান রেখা আমি আবার বলছি তোমাদের সুবিধার জন্য চিত্রে ওএক্স এবং ওয়াই অক্ষে সূচি অনুযায়ী যোগান এবং দাম পরিমাপ করা হলো দাম যখন 0 টাকা যোগান তখন 5 একক যা যোগান রেখার ইন্টারসেপ্ট বা ছেদক দাম বেড়ে 1 2 and 3 হলে যোগান বেড়ে হয় যথাক্রমে 10 15 এবং 20 ইউনিট এখন দাম ও যোগানের সম্পর্ক সূচক বিন্দু এ বি সি ইন্টারসেপ্ট সহ যোগ করে যে এসএস ড্যাশ রেখাটি পাওয়া গেল উহাই আমাদের যোগান রেখা লিনিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত যোগান সূচির মাধ্যমে অঙ্কিত যোগান রেখাটি সরল রেখা কেন কারণ এই রেখার প্রতিটি বিন্দুতে ঢাল সমান এখানে প্রত্যেকটি বিন্দুতে ঢাল হচ্ছে 5 এবং রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী কারণ দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী এই হলো আমাদের যোগান বিধির ব্যাখ্যা এখন আমরা যোগান বিধির ব্যতিক্রম পড়ব তাহলে যোগান বিধির ব্যতিক্রম যে আমরা পড়ব কি কি ব্যতিক্রম রয়েছে ব্যতিক্রম বলতে কি বোঝায় ব্যতিক্রম বলতে বোঝায় যে যে সমস্ত সিচুয়েশনে আমরা যোগান বিধিকে কার্যকর হবে বলে ধরে নিয়েছি যে অনুমিত শর্তগুলো 5টি যে অনুমিত শর্ত আমরা ধরে নিয়েছিলাম সেই অনুমিত শর্তগুলোর বিপরীত ঘটনাগুলি হলো যোগান বিধির ব্যতিক্রম অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে যোগান বিধি কার্যকর হবে না সেগুলি হলো যোগান বিধির ব্যতিক্রম আমরা ব্যতিক্রম কথাটি লিখে নেই তাহলে 1 নম্বর পয়েন্ট সীমাবদ্ধ যোগান সীমাবদ্ধ যোগান
সীমাবদ্ধ যোগান যদি হয় কোনো জিনিসের, তাহলে সেই জিনিসের কি হবে, দাম বাড়লেও যোগান বাড়বে না। যেমন দেখো, আমরা চিত্র আঁকি তাহলে বুঝতে পারবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভূমির যোগান অথবা মৃৎশিল্পীর আঁকা ছবি, এগুলোর দাম বাড়লেও এগুলোর যোগান বাড়ে না। আমরা এক্স অক্ষে যোগান এবং ওয়াই অক্ষে দাম নিচ্ছি। এখন দেখো, সীমাবদ্ধ যোগানের বেলায় যোগান রেখাটা হয়ে যাবে লম্ব অক্ষের সমান্তরাল। কেন? তার কারণ হচ্ছে প্রাথমিক দাম ওপি, যোগান তখন ধরে নিলাম ওএম। দাম বেড়ে ওপি 1 হলো, কিন্তু যোগান সেই ওএম, অর্থাৎ এই অংশটুকু সমান। তাহলে কি বুঝলাম? সীমাবদ্ধ যোগান বিশিষ্ট জিনিসের বেলায় দাম বাড়লেও যোগান বাড়ে না, ফলে যোগান রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এরপরে আমরা 2 নম্বর পয়েন্ট দেখব, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা। অর্থাৎ 2 নম্বর, ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা যদি থাকে। ধরো এখন কিছু জিনিসের দাম বেড়েছে, কিন্তু বিক্রেতারা বুঝতে পারছে যে এটির দাম আর কিছুদিন পরেই আরও বাড়বে। তখন সাধারণত দেখা যায় যে বিক্রেতারা সেই পণ্যগুলো তখন বিক্রি না করে বরং জমিয়ে রাখে এবং হোল্ড করে, অর্থাৎ ধরে রাখে জিনিসগুলো, যাতে করে সে পরবর্তীতে বিক্রি করে বেশি দাম পেতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা থাকলে যোগান রেখাটা নর্মাল আর ডান দিকে ঊর্ধ্বগামী হবে না, বরং ডান দিকে নিম্নগামী হয়ে যাবে। কেন? কারণ সে এখন দেখছে দাম আছে ওপি পরিমাণ এবং যোগান হলো ওএম পরিমাণ, কিন্তু এখন একটু দাম বেড়েছে, কিন্তু দেখো ওপি 1 হলো, সে যোগান উল্টা কমিয়ে দিয়ে ওএম 1 করলো। তাহলে কি হলো? সে ভবিষ্যতে বিক্রি করে বেশি লাভ করবে, সেই উদ্দেশ্যে জমিয়েছে। এরপরে আসো আরেকটা পয়েন্ট, আমাদের যে শ্রমিকের ক্ষেত্রে যোগান রেখা চেঞ্জ হয়ে যায়। নর্মাল জিনিসের সাথে শ্রমিকের যোগানের একটি চেঞ্জ বা একটা পরিবর্তন আছে বা একটা পার্থক্য রয়েছে। সেটি হলো কি, 3 নম্বর পয়েন্ট, শ্রমিকের যোগান রেখা বা শ্রমের যোগান রেখা। শ্রমের যোগান রেখায় কি হয়? শ্রমের যোগান রেখা দেখা যায় যে মজুরি বাড়লেই প্রথমের দিকে শ্রমিক একটু বেশি বেশি কাজ করতে আগ্রহী হবে, কিন্তু একটি নির্দিষ্ট সময় পরে বা যখন আমাদের বয়স হয়ে যায়, শ্রমিকের বয়স হয়, তখন সে আর বাড়তি পরিশ্রম করতে চায় না। মজুরি যতই বাড়ুক, সে তখন তার শরীরকে টিকিয়ে রাখার জন্য কি করে? সে রেস্ট নেয়। সেই কারণে তার শ্রমের যোগান সে বাড়ায় না। সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে শ্রমের যোগান রেখা কিছুক্ষণ ডান দিকে ঊর্ধ্বগামী হলেও পরে আবার এটি পশ্চাৎ দিকে বেঁকে যায়। দেখো, ও এক্স ও ওয়াই, এদিকে শ্রমের যোগান আমরা পরিমাপ করব ও এক্স অক্ষে, ও ওয়াই অক্ষে মজুরি। আমরা শ্রমের যোগানের জন্য আমরা কি দিয়ে থাকি? শ্রমিককে মজুরি দিয়ে থাকি। দেখো, এই যে এস ড্যাশ রেখাটি এরকম শেপ হলো, কেন হলো? প্রাথমিক অবস্থায় শ্রমিকের মজুরি যদি ও ডাব্লিউ, আমরা ডাব্লিউ দিয়ে কেন ডিনোট করি? যে এটা ওয়েজ বুঝাচ্ছি। তাহলে এক্ষেত্রে শ্রমের যোগান ধরে নিলাম ও এল পরিমাণ। শ্রমের মজুরি বেড়ে ও ডাব্লিউ 1 হলো, শ্রমের যোগান বেড়ে ও এল 1 হলো। এই অংশটুকুতে দেখো, মজুরি বাড়ার ফলে সে কিন্তু পরিশ্রম বাড়িয়েছে, কিন্তু যখন সে বার্ধক্যে পৌঁছে যাবে তখন দেখো মজুরি ও ডাব্লিউ 2 করা হলো, অথচ শ্রমের যোগান কমে ও এল 2 হয়ে গেল। তার মানে সে কি করলো? রেস্টকেই এখন প্রাধান্য দিচ্ছে। এছাড়াও আরও কিছু পয়েন্ট রয়েছে, যেমন মনে করো মৌসুমি ফল, তরিতরকারি, এগুলির বেলায় দেখা যায় দাম বাড়লেও যোগান কিছুটা বাড়ে, কিন্তু সেই হারে বাড়ে না। উপকরণের সীমাবদ্ধতা যদি থাকে, যে যেই জিনিসটা লাগবে তোমার কোনো একটা জিনিস বানাতে, সেগুলি যদি পাওয়া না যায়, তাহলেও কিন্তু দাম বাড়লেও উৎপাদনকারীরা যোগান দিতে পারবে না।
তাহলে আমরা যে আজকে এই ব্যতিক্রমগুলো দেখলাম, এখান থেকে আমাদের প্রশ্ন কি হতে পারে? প্রশ্নে তোমাকে একটি সূচি দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে এই সূচি থেকে যোগান রেখা অঙ্কন করো। এটি তোমার প্রয়োগের প্রশ্ন, গতে থাকবে 3 মার্কসের জন্য। এবং উচ্চতর দক্ষতায় গিয়ে তোমাকে কি করতে পারে, যে বলতে পারে যে যোগান বিধি কি সবসময় প্রযোজ্য হয়, অথবা যে সমস্ত ক্ষেত্রে যোগান বিধি প্রযোজ্য হয় না সেই বিষয়গুলো বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও। সেখানে তোমার এরকম 3-4টি পয়েন্ট তুমি যদি দাও এবং সাথে চিত্র ব্যবহার করো, তাহলে আশা করি তোমরা 4-এ 4ই পাবে। তো এই পর্যন্ত আমরা যোগান বিধি পড়লাম। এখন আমরা আরেকটি ছোট্ট জিনিস আমাদের, সেটি হলো যোগানের নির্ধারক। যোগান আমরা দেখেছি দাম দ্বারা নির্ধারিত হয়, এবং এছাড়াও যোগান আরও বেশ কিছু বিষয় দিয়ে নির্ধারিত হয়, যেটি আমরা ফাংশনের মাধ্যমে দেখেছি। যোগান যেসব বিষয় দিয়ে নির্ধারিত হয় তাদেরকেই যোগানের নির্ধারক বলা হবে। আমরা যে যা কিছু দেখলাম অনুমিত শর্তের মধ্যে আমরা আটকিয়ে রেখেছিলাম বিধি ব্যাখ্যা করার জন্য, কিন্তু এদের প্রত্যেকটি দিয়ে যোগান চেঞ্জ হয় বা পরিবর্তিত হয় বা নির্ধারিত হয়। তাহলে সেই সবগুলো বিষয়কেই আমরা একত্রিতভাবে যোগানের নির্ধারক বলবো। তাহলে আমরা ফাংশনটি দিয়েই দেখি যে কোয়ান্টিটি of supply of X commodity is a function of Px, Pr, Y, N, Y না, এখানে N হবে নেচার, T হলো টেকনোলজি, স্মল t, অবলিক S। এখন আমরা বার সাইন দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমরা এদের প্রত্যেকটার সাথে যোগানের সম্পর্কটা আমরা দেখব যে কিভাবে সে নির্ধারণ করে। প্রথম পয়েন্টেই দেখো Px অর্থাৎ এক্স দ্রব্যের দাম। এক্স দ্রব্যের দাম দ্বারা এক্স দ্রব্যের যোগান কিভাবে নির্ধারিত হয়? 1 নম্বর পয়েন্ট, সেটি হলো কোনো দ্রব্যের নিজের দাম, নিজস্ব দাম, সেটি দিয়ে বিপরীতভাবে নির্ভরশীল হয়। যেমন দেখো এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের যোগান কমবে। তাহলে এটি সমমুখী সম্পর্ক, ফলে যোগান রেখা নর্মাল যেই বিষয়টি হয় সেটি হবে, যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। কোনো দ্রব্যের, এখানে আমরা যদি Px লিখি, এখানে আমরা কোয়ান্টিটি অফ সাপ্লাই অফ এক্স কমোডিটি লিখলাম। তাহলে কোনো দ্রব্যের বা এক্স দ্রব্যের দাম বাড়লে এক্স দ্রব্যের যোগান বাড়বে, এক্স দ্রব্যের দাম কমলে এক্স দ্রব্যের যোগান কমবে, তাই রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এরপরে রয়েছে 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, পিআর বা রিলেটেড প্রাইস, অর্থাৎ বিকল্প বা পরিপূরক দ্রব্যের দাম। আমরা বিকল্প দ্রব্যেরটাই একটু বিবেচনায় নেই। বিকল্প দ্রব্যের দাম সেটি কি জিনিস? দেখো চায়ের বিকল্প কফি। এখন যদি কফির দাম বেড়ে যায়, তাহলে যারা কফি খাচ্ছিল তারা কিন্তু আবার চায়ে চলে আসবে বা চা বেশি খেতে চাবে। এখন যদি চায়ের চাহিদা বেড়ে যায়, তাহলে চায়ের যারা বিক্রেতা, যারা যোগানদার, তারা তো আর বসে থাকবে না, তারাও চায়ের যোগান বাড়িয়ে দিবে। তাহলে কি হলো, কফির দাম বাড়লো, এদিকে চায়ের যোগান বেড়ে গেল। কফির দাম, চায়ের যোগান, কি হবে বিষয়টি? ডান দিকে নিম্নগামী হচ্ছে। কেন? ডান দিকে নিম্নগামী কেন হচ্ছে? কারণ কফির দাম যখন ছিল ওপি, তখন কফির যোগান চায়ের যোগান ছিল ও কিউ বা ও এস বলি আমরা। কফির দাম বেড়ে গেল, কফির দাম বাড়লো। এখন
দেখা গেল চায়ের যোগান এখানে কমে গেল। কফির দাম যদি বেড়ে যায় তাহলে চায়ের যোগান বিকল্প দ্রব্যের দামের ক্ষেত্রে ঘটনাটি হয় যে কফির দাম, আসলে ঘটনাটি একটু উল্টা হয়ে গেল। কফির দাম, আমি যেটা বলছিলাম সেটি হলো কফির দাম বেড়ে গেলে চায়ের যোগান বেড়ে যাবে। তাহলে কফির দাম ছিল ওপি, তখন চায়ের যোগান ছিল ওএস। কফির দাম বেড়ে গেল, চায়ের যোগান বেড়ে গেল। তাহলে রেখাটি হবে ডান দিকে ঊর্ধ্বগামী। এই হলো ঘটনাটি বিকল্প দ্রব্যের বেলায়। আর পরিপূরক দ্রব্যের বেলায় হয়ে যাবে ডান দিকে নিম্নগামী। এখন আমরা যেটি দেখব সেটি হলো উপকরণের দাম। উপকরণের দাম কি হবে দেখো, উপকরণের এখানে ফ্যাক্টরস প্রাইস ছিল একটা, উপকরণের দাম, উপকরণের দাম সেটির বেলায় কি হবে, উপকরণের দাম বাড়লে সেই জিনিসটির যোগান কমে যাবে, সম্পর্ক হবে বিপরীতমুখী। এখানে উপকরণের দাম, এদিকে হলো কোনো একটি জিনিসের যোগান। তাহলে উপকরণের দাম যদি বাড়ে তাহলে কি হবে, যোগান কমে যাবে। দেখো দাম বাড়লো, যোগান কমলো। এই হলো আরেকটি জিনিস। তারপরে আমরা যেই জিনিসটি দেখব সেটি হলো সময়ের পরিপ্রেক্ষিতে কি হবে, বা টেকনোলজি যখন চেঞ্জ হবে, আধুনিক পদ্ধতির থেকে যদি তুমি প্রাচীন পদ্ধতিতে যাও তাহলে কিন্তু তোমার উৎপাদন কমে যাবে। আরেকটি জিনিস আমরা দেখব সেটা হলো কর বা ভর্তুকি। করের বেলায় কি হয় দেখো, কর বাড়লে যোগান কমে। কেন? কর যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, কর বাড়লে যোগান কমে যাবে। কর যখন ছিল ওটি পরিমাণ, কোনো একটি জিনিসের যোগান ছিল ওএক্স পরিমাণ, কর বেড়ে গেল, যোগান কমে গেল, ওএক্স1 হয়ে গেল। কারণ কর বাড়লে উৎপাদনকারীর লাভ কমে যায়, তখন সে যোগান কমিয়ে দেয়। আর যদি আমরা বলি সাবসিডি বা ভর্তুকি, সরকার যে ভর্তুকি দিচ্ছিল সেই ভর্তুকি যদি বাড়ানো হয় তাহলে দেখা যাবে, এদিকে আমরা ভর্তুকি পরিমাপ করছি লম্ব অক্ষে, এদিকে যোগান, তাহলে দেখো ভর্তুকি বাড়লে যোগান বাড়বে। ঠিক আছে, ভর্তুকি বাড়লো, যোগান বাড়লো। এই যে বিষয়গুলো আমরা দেখলাম, এতগুলো যোগানের নির্ধারক, এখন তোমাদের এই জিনিসগুলো দিয়ে কিন্তু এক একটি পয়েন্ট দিয়ে তোমার অনুধাবন বানাতে পারে, আবার 5-6টা পয়েন্ট দিয়েও তোমাকে উচ্চতর দক্ষতায় দিতে পারে। যেমন আমরা এখন তাহলে এই পুরো বিষয়টা থেকে আমরা যে কোশ্চেনগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে এইরকম। পুরো চ্যাপ্টারটা মানে যতটুকু আমরা আজকে পড়লাম ততটুকু থেকে আমরা বলবো যে যোগান কি, যোগান বিধি কি, এগুলো হলো তোমার প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে হচ্ছে অনুধাবনের প্রশ্ন। অনুধাবনের প্রশ্ন হতে পারে যে যোগান ও মজুত এক নয়, ব্যাখ্যা করো। তারপরে আসতে পারে দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী, সেটি ব্যাখ্যা করো। তারপরে বলতে পারে যে আবহাওয়া যোগানকে কিভাবে প্রভাবিত করে, অথবা উৎপাদন কৌশল যোগানকে কিভাবে প্রভাবিত করে, অথবা সাবসিডি যোগানকে কিভাবে প্রভাবিত করতে পারে, ট্যাক্স যোগানকে কিভাবে প্রভাবিত করতে পারে। দেখো প্রত্যেকটি পয়েন্ট দিয়ে, আবার তোমার যোগানের যে ব্যতিক্রম রয়েছে সেখান থেকেও তোমাকে বলতে পারে যে শ্রমিকের মজুরির ক্ষেত্রে যোগান বিধি সবসময় কার্যকর হয় না, বুঝিয়ে বলো। তখন কিন্তু তোমাকে সেই শ্রমের যোগান রেখাটি এঁকে জিনিসটি ব্যাখ্যা করলে তুমি কিন্তু 2-এ 2 পাবে।
তো যাই হোক, এইভাবে করে ব্যতিক্রমের যে পয়েন্টগুলো রয়েছে এবং নির্ধারকের যে পয়েন্টগুলো আছে, এগুলো প্রত্যেকটি পয়েন্ট দিয়ে অনুধাবন প্রশ্ন তৈরি করা যায়। এরপরে প্রয়োগে আমরা কিন্তু মেইনলি একটি প্রয়োগ দেখলাম, সেটি হলো তোমাকে একটি সূচি দেয়া থাকতে পারে, সেই সূচির ভিত্তিতে তোমাকে বলবে যে উদ্দীপকের এই সূচিটি থেকে যোগান বিধি ব্যাখ্যা করো অথবা যোগান রেখা অঙ্কন করো, এটি বলতে পারে। আরেকটি প্রশ্ন আমি তোমাদেরকে সাথে শেয়ার করছি, সেটি হলো খুবই একটি সুন্দর প্রশ্ন। সেটি হলো যে তোমাকে একটি যোগানের লিনিয়ার সমীকরণ কোয়ান্টিটি অফ সাপ্লাই ইকুয়াল টু 5 প্লাস 10p দেওয়া রইল। এখন যদি তোমাকে বলে যে এটি দিয়ে একটি যোগান রেখা তৈরি করো, ঠিক আছে, এটি বলার পরে তোমাকে কিন্তু উচ্চতর দক্ষতায় গিয়ে বলতে পারে যে উদ্দীপকের যে যোগান সমীকরণটি রয়েছে সেই সমীকরণে ইন্টারসেপ্ট চেঞ্জ হয়ে যদি 10 হয় তাহলে যোগান রেখার কি পরিবর্তন আসবে তা ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তাহলে এখানে তোমার দেখো, এখানে তোমার হবে দাম কোয়ান্টিটি অফ সাপ্লাই, তাহলে 0 হলে আমরা কি দেখব, 0 হলে 5, এখানে যদি p 0 হয় তাহলে এখানে 5, 1 হলে 15, 2 হলে 25। এখন যদি তোমার এটা দিয়ে একটি রেখা আঁকা হয়, আবার যদি বলা হয় যে ইন্টারসেপ্ট 5 না, এখানে 10 হয়ে যাবে, তখন কিন্তু তোমার সমীকরণ থেকে তোমার যে সূচি তৈরি করবে, এখানে যদি 10 হয়ে যায়, 10 প্লাস 10p হয়, তাহলে তোমার কি হবে দেখো, চেঞ্জ হয়ে যাবে। 0 হলে 10, তারপরে 1 হলে 20, 2 হলে 30। তাহলে দেখো এটা দিয়ে যে রেখা হবে, এটা দিয়ে কি সেই রেখা হবে না, এটা দিয়ে রেখাটা হবে এরকম, দেখো 1 2 0 5 10, আমরা এক কাজ করি 10 20 30 তিনটা নিলাম। এখন দেখো 1 and 2, তাহলে কি হলো, যখন 0 তখন কিন্তু 5 হলো ইন্টারসেপ্ট, আমার রেখাটা এখান থেকে উঠবে। আর 1 হলে হলো 15, তাহলে আমার এখানে আরেকটা বিন্দু হলো 15, 1 এর সাথে 15 এর মিল। তারপরে হলো 2 এর সাথে 25, এখানে 25 এর একটা ঘর হবে, তাহলে হলো এই। তাহলে এই বিন্দুগুলি দিয়ে যে রেখাটা গেল, এটি হলো আমার প্রাথমিক এই সূচি অনুযায়ী যোগান রেখা। এখন যদি আমি এটা অনুযায়ী আঁকি, দাম যখন 0, যোগান তখন 10, তাহলে এই বিন্দুতে থেকে রেখাটা উঠবে। 1 হলে 20, তাহলে এখানে একটা রেখা বিন্দু পেলাম। 2 হলে 30, তাহলে এখানে আরেকটি রেখা পেলাম, বিন্দু পেলাম। তাহলে এখন রেখাটি দেখো এইভাবে চলে যাচ্ছে, তাহলে এটি আরেকটি রেখা হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো, যে ইন্টারসেপ্ট চেঞ্জ হওয়ার ফলে রেখাটি ডান দিকে নিচে সরে গেল, স্থানান্তরিত হলো। এইভাবেও কিন্তু তোমার প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আসতে পারে, ঠিক আছে। তাহলে সমীকরণটি চেঞ্জ হয়ে কি হয়েছিল দেখো, 10 প্লাস 10p। এই হলো মোটামুটিভাবে আমাদের আজকের পাঠ্য বিষয় ছিল যোগান, যোগান বিধি, যোগান বিধির ব্যাখ্যা এবং যোগানের নির্ধারক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যে জায়গায় না বুঝবে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দিব। কালকেই তোমাদের সাথে আমার আবার রয়েছে ক্লাস যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে এরই ধারাবাহিকতায় আমরা আগামীকাল ইনশাল্লাহ যোগানের স্থিতিস্থাপকতা পড়ব। সে পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।